দেখো, আপার প্রাইমারি আমাদের হচ্ছে ব্যাচ শুরু হয়েছে। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আজকে যেটা ক্লাস, যেটা ফুড, খাদ্য খাদ্য এবং হচ্ছে পুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন। এটা আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে এটার উপরে থেকে আমরা শুরু করব প্রত্যেকটা, একদম বেসিক থেকে একদম হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাব। সম্পূর্ণ সুন্দর করে পিপিটি তৈরি করা আছে, এ টু জেড। এই পিপিটি থেকে পড়লে তোমার এ টু জেড কোশ্চেন তোমার কভার হয়ে যাবে। ফুড থেকে, খাদ্য থেকে যে কোনো কোশ্চেন থাকলে তুমি এর মধ্যেই কোশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে একদম 100% শতাংশে বলা হচ্ছে। তো এর বাইরে কোশ্চেন থাকবে না। অনেক এই ভালো ভালো নলেজ দেওয়া আছে, অনেক অনেক বেশি আপডেট দেওয়া আছে, অনেক কিছু জানার বিষয় আছে। তাহলে আমরা পরপর লাইন বাই লাইন আমরা যাবো। তাহলে আহ আজকে ক্লাস হচ্ছে খাদ্য, ফুড। হ্যাঁ, আমরা পরপর লাইন বাই লাইন যাবো। তো আমি জয়দীপ সরকার। তো প্রথম স্লাইডে অবশ্যই দেখতে পাচ্ছ, ছবি পাশে দেওয়া আছে যে বিভিন্ন রকমের খাবার দেওয়া আছে, বিভিন্ন রকম ফল দেওয়া আছে, বিভিন্ন রকমের হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস দেওয়া আছে। সেই সম্বন্ধে আজ আমাদের ক্লাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস। আগে আর জানতে হবে যে খাদ্য বা ফুড, আমরা ফুডটা কি, খাবারটা কি, তাই না? আমরা যেটা, সেটা কি আসলে। দেখো, তাহলে আমি যে আমরা বলি না খাদ্য, ফুড, এর মানেটা কি, তাই না? তাহলে আমরা বলবো যা খাই সেটাই বলছি, যেটা খাবার, খাবারের পক্ষে উপযোগী, যেটা খেলে আমাদের হচ্ছে বৃদ্ধি, পুষ্টি, ডেভেলপ হচ্ছে, গ্রোথ, হচ্ছে বিকাশ, সবকিছু তোমার কভার হচ্ছে, তাকে আমরা বলবো খাদ্য, তাই না? তাহলে দেখো, সেটাই বলা হচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, লেখা যে যেসব এক মিনিট দাঁড়াও, এটা আচ্ছা, আমি পেনের ইয়েটা নিয়ে চেঞ্জ করে নিই। হ্যাঁ, ঠিক আছে, ওকে না। দেখো, খাদ্য বা ফুড কি? ফুড হচ্ছে যেসব সামগ্রী গ্রহণ করলে, ওকে, জীবের বৃদ্ধি ও পুষ্টি, শক্তি, উপাদান, ক্ষয়পূরণ ঘটে, তাকে বলা হয় খাদ্য। তাহলে খাদ্য কি, আমি আবার ভালো করে বলছি। দেখো, যে খাবারগুলি, যে জিনিসগুলি, সামগ্রী যদি আমি গ্রহণ করলে সেটা আমাদের শরীরের পক্ষে ডাইজেস্ট হবে, যার ফলে কি ডাইজেস্ট বা মেটাবলিজম বিপাকের ফলে আমাদের শরীরের মধ্যে যে বৃদ্ধি, পুষ্টি, আহ, এটি হচ্ছে বিকাশ, এগুলি কি হচ্ছে নির্ভর করবে যে খাবারটি, এবং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে চলার জন্য যে এটিপির প্রয়োজন। আমরা জানি যে সেল বায়োলজি চ্যাপ্টারের মধ্যে যে এটিপি উৎপাদন হয়, যেটা হচ্ছে কোষের বিভিন্ন রকমের শক্তি, মানে নিউক্লিয়াসের শক্তিকে, কার্যকারিতা শক্তিকে যোগান দেয়। তাহলে এই যে বিভিন্ন রকমের শক্তি, যে শক্তির যে উৎপাদন, এনার্জির যে উৎপাদন, এটি করবে কি খাদ্য, খাবার গ্রহণের ফলে, এবং শরীরের মধ্যে ক্ষয়পূরণও হবে। তাই সেই সব সামগ্রীকে বলবো আমরা খাদ্য। তাহলে খাদ্য কি আমরা জানলাম। এবার খাদ্যর যে এই যে কাজ অনুসারে, যদি কাজ অনুসারে খাদ্যকে কটি ভাগে ভাগ করা যায়, খাদ্যকে দুটি ভাগে ভাগ করা যায়। দুটি ভাগে ভাগ কি কি? দেখো, এক নম্বর কি, দেহ পরিপোষক খাদ্য, যাকে ইংলিশ নাম কি, প্রক্সিমেট প্রিন্সিপাল অফ দ্য ফুড। আবার দেখো, যে দেহ পরিপোষক খাদ্য, যাকে প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড বলা হয়। জিনিসটা কি দেখে নাও। যেসব খাদ্য গ্রহণ করলে দেহের বৃদ্ধি ঘটে, শক্তি উৎপাদন হয়, সেই সব খাদ্যকে আমরা বলবো দেহ পরিপোষক খাদ্য। যেমন কোনগুলি হবে? শর্করা, ফ্যাট হবে, প্রোটিন হবে। তাহলে যেসব খাবার গ্রহণ করলে তোমার শরীরের মধ্যে গ্রোথ, ডেভেলপমেন্ট, বিকাশ করবে, এবং শক্তি, এনার্জি উৎপাদন হবে, সৃষ্টি হবে, সেই সব খাবারকে আমরা কি বলবো? দেহের দেহ পরিপোষক খাদ্য, যাকে ইংলিশের নাম কি, প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। কোনগুলি শক্তি দেয়? যেমন শর্করা আমাদের, কার্বোহাইড্রেট খেলে আমাদের শক্তি দেয়, ফ্যাট দিলে দেয়, ফ্যাট খেলে হয়, প্রোটিন খেলে আমাদের শরীরে শক্তি দেয়। দেখো, প্রোটিনের কোনগুলি, দেখো প্রোটিনে দেখো ছবি দেওয়া আছে, কার্বোহাইড্রেট পাশে ছবি দেওয়া আছে, ফ্যাট জাতীয় খাবারে দেখো ছবি দেওয়া আছে। তাহলে আমরা জানলাম এটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। চলো, এবার আমরা একটা ইম্পর্টেন্ট দেখো, 2 নম্বর কি, দেহ সংরক্ষণ খাদ্য, যাকে বলে প্রোটেক্টিভ ফুড, প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড। আচ্ছা, আওয়াজ কি শোনা যাচ্ছে? তো ক্লিয়ার আওয়াজ? হ্যাঁ, আওয়াজ তো অবশ্যই ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, যেসব খাদ্য গ্রহণ করলে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু দেহে শক্তি উৎপাদন হয় না, তাকে বলবো দেহ সংরক্ষণ খাদ্য। যেমন ভিটামিন, খনিজ পদার্থ। দেখো ইম্পর্টেন্ট যে প্রোটেক্টিভ ফুড কোনগুলি, যেগুলি খেলে আমাদের শরীরের ভেতরে কি হবে, যে শক্তি উৎপাদন হয়, এনার্জি উৎপাদন হয় না, কিন্তু আমাদের শরীরের ভেতরে কি হবে, যে বিভিন্ন রকমের যে রোগ জীবাণুগুলি আমাদের শরীরের ভেতরে যে প্রবেশ করছে, জীবাণুগুলি প্রবেশ করছে, তার জন্য যে রোগ সৃষ্টি করছে, এই রোগ সৃষ্টি করার যে পিছনে যে জীবাণুগুলি দায়ী, তাদের জন্য যে ফাইট করছে শরীরে, যে ডাব্লিউবিসি, তারপরে ডাব্লিউবিসির মধ্যে বিভিন্ন অ্যান্টিবডি, পি প্লাস, যে বি প্লাজমা সেল, টি কোষ, টি হচ্ছে টি সেল, বি সেল, হ্যাঁ, এছাড়াও যে তোমার হচ্ছে নিউট্রোফিল, ইউনোসোফিল, বেসোফিল, যে রক্ত কণিকাগুলি রয়েছে, তারা কি করছে, ওই রোগ জীবাণুকে ফাইট করছে, মানে জীবাণুর বিরুদ্ধে কি লড়াই করছে, লড়াই করে দেহকে সুস্থ রাখছে, শরীরের ভিতরে একটা অনাক্রমতা সিস্টেমকে বজায় রাখছে। তাহলে এই যে যে তাহলে এইগুলি করতে গেলে কি খাদ্যের প্রয়োজন, শক্তির ভেতরে যে একটা যে প্রয়োজনীয় ফুড, যেগুলি এইগুলি হচ্ছে ওটার বিরুদ্ধে কাজ করার জন্য সবল এনার্জি সৃষ্টি মানে সাপোর্ট করবে। তো সেই সব খাদ্যগুলিকে আমরা বলবো দেহ সংরক্ষণ খাদ্য। কোনগুলি হতে পারে, যেমন ভিটামিনস। দেখো অনেকের রোগ যারা অনেক সময় দেখবা অনেকের মুখে শুনবে যে শরীরটা খুব দুর্বল হচ্ছে, তাই ভিটামিনস খা, ভিটামিনের ট্যাবলেট খা। তাহলে দেখো আমার যে প্রচলিত একটা কথা যে রোগ মানে শরীরটা অসুস্থ হচ্ছে, তখন বলবে কি যে ভালো মন্দ খা, নয়তো ভিটামিনস এর ট্যাবলেট খা, ভিটামিন খা, তো শরীরের মধ্যে ভিটামিন অভাব। তাহলে সেও দেখো প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে জানে যে ভিটামিনস অভাবে তার শরীরটা দুর্বল হচ্ছে। তাহলে যে ভিটামিনস, খনিজ পদার্থ বা মিনারেল জাতীয় খাবারগুলিকে আমরা দেহ সংরক্ষণ খাদ্য বলবো। তাহলে দেহ পরিপোষক খাদ্য কি, দেহ সংরক্ষণ খাদ্য কি, যারা ক্লাসটা প্রথম থেকে শেষটুকু দেখবে তারা, এবং ক্লাসটা একদম সম্পূর্ণ দেখবে, তো আমার আমার মনে হয় ক্লাসটা এর ভেতরে তোমার পড়া মুখস্থ হয়ে যাবে। আলাদা করে যে আমি অবশ্য পিডিএফটা দিয়ে দেবো তোমাদের, পিডিএফ থেকেও পড়বে, কিন্তু এই ক্লাসের মধ্যে লাইভ ক্লাসে জয়েন করলে তোমার অলরেডি ক্লাসের মধ্যে তোমার কিন্তু অলরেডি পড়া হয়ে যাবে, তাই না? একবার দুবার দেখে নেবো, হয়ে যাবে অ্যান্সার। দেখো ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন হয়, আমরা ভিটামিন সম্বন্ধে আমরা পড়বো স্লাইডে, হ্যাঁ আমাদের আছে। এবং দেখো বিভিন্ন রকমের যে খনিজ পদার্থ, যেমন আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এইগুলি যে রয়েছে, এইগুলো তো আমাদের শরীরের প্রয়োজন না। দেখো নেক্সট, নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কি, দেখো স্লাইডে কি আছে, দেখো খাদ্যের উপাদান। ওকে, খাদ্যের প্রধান দেখো কটি উপাদান, খাদ্যের প্রধান দেখো ছটি উপাদান। কি কি দেখো, ছটি উপাদান কি কি দেখো, একটা দেখো মুখ্য উপাদান, যেটা একদম প্রাইমারি, যাকে ছাড়া মানে ফুডকে শ্রেণীবিন্যাস করা যাবে না, বিভাগে ভাগ ভাগ করা যাবে না, এটা মুখ্য উপাদান। একটা দেখো তার কোঅপারেটিভ, মানে দেখো সহায়ক, হ্যাঁ, উপাদান। দেখো মুখ্য উপাদানের মধ্যে কারা কারা পড়ছে, দেখো শর্করা পড়ছে, আমিষ জাতীয় প্রোটিন পড়ছে, এবং ফ্যাট জাতীয় খাবার পড়ছে। আর কি পড়ছে দেখো, সহায়ক উপাদানের মধ্যে কি পড়ছে দেখো, ভিটামিন পড়ছে, খনিজ লবণ পড়ছে, এবং হচ্ছে দেখো পানি, পানি মানে জল বলছে, জল পড়ছে। তাহলে খাদ্যের মুখ্য উপাদান এবং গৌণ উপাদান বা সহায়ক উপাদান কোনগুলি হলো, এগুলি কিন্তু চার্টের মাধ্যমে আমরা এখানে দেখে ফেললাম। ঠিক আছে, যদি কোশ্চেন ইজি কোশ্চেন থাকে বা হার্ড কোশ্চেন থাকে, যদি এরকমও কোশ্চেন থাকে যে নিচের কোনটি সহায়ক উপাদান, তোমাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিল, দিয়ে পাশে একটা দিল ভিটামিনস, তাহলে অ্যান্সার কি হবে, ভিটামিন। ওকে, নেক্সট। আচ্ছা, ব্যালেন্স ডায়েট। দেখো ব্যালেন্স ডায়েট, দেখো সুষম খাদ্য কাকে বলা হয়, দেখো এটা এটা আমাদের পড়তেই হয় জিনিসটা। দেখো আমরা আগে কিন্তু বলতাম যে দুধকে সুষম খাদ্য বলা হয়, ঠিক আছে, কিন্তু যে দুধকে এখন বর্তমানে বলছে যে দুধকে সুষম খাদ্য বলা বলা চলে না। কেন বলা চলে না, তার যে কারণ সেটা আমরা পরের স্লাইডে পড়ছি। দেখো তার আগে আমরা দেখে নিই যে সুষম খাদ্যটা আগে কাকে বলা হয়, বা যাকে বলা হয় ব্যালেন্স ডায়েটটা কি। দেখো যে সকল খাদ্যে বিভিন্ন প্রকারের খাদ্য উপাদানগুলি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, খাদ্যতন্তু, হ্যাঁ, যে ফুড ফাইবারস গুলি যথোপযুক্ত পরিমাণে বা যথার্থ অনুসারে উপস্থিত থাকে, তাকে আমরা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলবো।
তাহলে ভালো করে বুঝে নাও যে ব্যালেন্স ডায়েট কাকে বলবো, যাকে যেসব খাবারের মধ্যে সব ধরনের মানে এ টু জেড রয়েছে। যেমন এ টু জেড বলতে দেখো, যে খাবার, যে খাদ্য তালিকা বা খাদ্যের মধ্যে, যে সকল খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটও রয়েছে, প্রোটিনও রয়েছে, ফ্যাটও রয়েছে, ভিটামিনও রয়েছে, খনিজ লবণও রয়েছে এবং খাদ্য তন্তুও রয়েছে, সেই সব মানে একটা নির্দিষ্ট অনুপাতে রয়েছে। হ্যাঁ, যে একটা কোথাও বেশি কোথাও কম এরকম নয়, না একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, বা সম্পূর্ণ ফুলফিল রয়েছে, সেই সব খাদ্যকে আমরা বলবো সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। তাহলে আশা করি বুঝতে পারছো যে ব্যালেন্স ডায়েট জিনিসটা কি। আচ্ছা, এবার দেখো একটা ইম্পর্টেন্ট, দেখো ভিভিআই একটা, ভিভিআই দেখো কি বলছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো সুষম খাদ্যের যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অনুপাত কত। ইম্পর্টেন্ট, সুষম, আবার বলি, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত। কার্বোহাইড্রেট থাকে কত, 7 অনুপাতে থাকে, প্রোটিন 1 অনুপাতে থাকে এবং ফ্যাট মানে অনুপাতটা কি হচ্ছে 7:1:2। তাহলে হচ্ছে কার্বোহাইড্রেট 7, প্রোটিন 1 অনুপাতে থাকে এবং ফ্যাট 2 অনুপাতে থাকে। এইরকম যদি অনুপাতে থাকে কোনো খাদ্য, তাহলে সেই খাদ্যকে আমরা কি বলবো, সুষম খাদ্য। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসা কিন্তু সম্ভাবনা কিন্তু একটু বেশি আছে, দেখো। কারণ যেহেতু ইম্পর্টেন্ট, তুমি দেখতে পাচ্ছ যে 7:1:2 তোমাকে দিতেই পারে একটা অপশনে, 7:1:2, 7:2:1, 2:1:3 এরকম তোমাকে দিল একটা। তোমাকে কিন্তু জানতে হবে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 7:1:2 অনুপাতে থাকে, ঠিক আছে। নেক্সট। আচ্ছা দেখো, আমরা এই যে আমি তোমাকে বললাম, আগে কি আগে কি, আগে দুধকে কি বলা হতো, সুষম খাদ্য হিসাবে গণ্য করা হতো। কিন্তু বর্তমানে নাও দা প্রেজেন্ট, যে দুধকে দেখো সুষম খাদ্য বলা হয় না। বিভিন্ন বইয়ে দেখবা দুধকে সুষম খাদ্য বলা হয়। এবার লেখা আছে দেখবে। হ্যাঁ, তুমি ধরো অপশনাল পরীক্ষা আসে দুধকে সুষম খাদ্য, তো তুমি কিন্তু অপশনে দেখবা টিক করে আসবে। কিন্তু না, ভুল হচ্ছে, শুধু দুধকে সুষম খাদ্য বলা হয় না, আগে বলা হতো যেগুলি তোমার হচ্ছে যদি কোনো বই আপডেট না হয়, সেই বইয়ে দেখবা দুধকে সুষম খাদ্য বলা হয়। যখন আপডেট বই থাকবে সেই সব বই দেখবা দুধকে সুষম খাদ্য বলা হয় না। তাহলে একটা আপডেটের ব্যাপার আছে, আপডেট। নেক্সট। নেক্সট, কেন এবার দেখো, বলা বলা হয়েছিল কেন, তার তো আমরা প্রমাণ পেলাম, তা বলা হয়েছে তার যে প্রমাণ আমরা পেলাম, কেননা এই জিনিসগুলো থাকে দুধের মধ্যে। কিন্তু এবার যে বলা হয় না কেন, তার তো নিশ্চয়ই পিছনে কোনো না রিজন আছে, কোনো না কারণ আছে, তবে তো তাকে বাদ দিয়েছে। তো দুধকে কেন বলা হয় না সেটা তাহলে দেখো, 1 2 3 4 পয়েন্টে দেখো আমি লিখে দিয়েছি। দেখো, 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে, কারণ পরীক্ষা করে দেখা গেছে যে দুধে ভিটামিন সি আর লোহার অভাব থাকে। দেখো ইম্পর্টেন্ট, দেখো ভালো করে দেখো, যে আমি এখানে করে এটাকে ইয়ে করে দিচ্ছি আমি, আমাকে কিভাবে হয় এটা দেখি। না এরকম ভাবে দেখো, এটা হচ্ছে না, ডট টাচ, দেখো। ঠিক আছে, বাদ দাও। এক মিনিট। দেখো না, তো এটা বড় কথা দেখতে পাচ্ছ। তো কেন বলা, কারণ পরীক্ষা করে দেখা গেছে দুধে কি ভিটামিন সি এবং লোহার অভাব থাকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি বলছে দেখো, দুধে অন্যান্য পুষ্টি উপাদানগুলি পর্যাপ্ত, দেখো অন্যান্য যে পুষ্টি উপাদানগুলি পর্যাপ্ত পরিমাণে থাকে, এটি অত্যন্ত পুষ্টিকর হয়েও হলেও সুষম খাদ্য নয়। কেন দেখো, দুধে অন্যান্য পুষ্টিগুলি প্রায় দেখো রয়েছে, পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু তাও এটি কোনো, এটা দেখো অত্যন্ত যে পুষ্টিকর খাদ্য কিন্তু নয় সুষম খাদ্য। কেন, এখানে ভিটামিন সি আর ভিটামিন লোহা দেখো থাকে না। 3 নম্বর কি, দুধ শিশুর দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি প্রভৃতি ঘটাতে পারে। দেহের যে বাচ্চাদের দেখো দুধ খাওয়ানো হয়, কেননা
শিশুদের ক্ষয়পূরণকে বৃদ্ধি মানে ক্ষয়পূরণটাকে কন্ট্রোল করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গড়ে তোলে, দেহের যে উষ্ণতাকে বজায় রাখতে পারে এবং এই জন্য দুধকে আমাদের শিশুদের জন্য আদর্শ খাবার বলে ধরা হয়, কিন্তু সুষম খাদ্য বলা হয় না। ইম্পর্টেন্ট তথ্য আবার বলছি, যে দুধকে সুষম খাদ্য বলা হয় না কেন, তার পিছনের রিজন কি? এখানটায় বাকিগুলি থাকলেও ভিটামিন সি আর লোহা থাকে না, এবং এখানটা করে একে সুষম খাদ্য না বলে একে কি বলা হয়? আদর্শ খাদ্য। ওকে। আচ্ছা, জুমের ওখানটা 1 মিনিট দাঁড়াও তো। জুমের ওখানটা মাইনাস, আচ্ছা, কিন্তু বড় ওখানে দাগাবো কিভাবে? দাগানো যাবে তো? দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম হয়, আচ্ছা। ঠিক আছে, আমি জেনে গেলাম এটা একটা জিনিস। থ্যাংক ইউ। কেটে মেটে গেলো না তো? 1 মিনিট, হ্যাঁ, দু দু সেকেন্ড। কেটে যায়নি তো? হ্যাঁ, কেটে যায়। ঠিক আছে, চলো চলো। আচ্ছা, এটা জেনে, আচ্ছা দেখো, দেখো শর্করা, দেখো প্রথম দেখো পয়েন্ট, দেখো শর্করা, দেখো, আচ্ছা, এক, আচ্ছা, দেখো শর্করা, দেখো, দেখো এবার কিছুটা, 1 নম্বর পয়েন্ট দেখো কি শর্করা। দেখো এবার আমরা দেখো প্রত্যেকটা যে আমরা যে পড়লাম না, যে মেন যে মুখ্য উপাদান কোনগুলি পড়লাম বলো? কার্বোহাইড্রেট পড়লাম, প্রোটিন পড়লাম, আর ফ্যাট পড়লাম, পড়লাম তো নাকি না, বললাম না? অবশ্যই পড়লাম। এবার দেখো আমরা কার্বোহাইড্রেট সম্বন্ধে আমরা আজকে কিন্তু সম্পূর্ণ জানবো। কি হচ্ছে এটা কি? 1 মিনিট দাঁড়াও তো, আওয়াজ হচ্ছে না। টুকটাক আওয়াজ হচ্ছে, কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। 1 মিনিট, 2 সেকেন্ড। ওকে। দেখো শর্করা শর্করা কার্বোহাইড্রেট কি কি নিয়ে তৈরি? দেখো কার্বোহাইড্রেট কি হচ্ছে, কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে গঠিত। কার্বোহাইড্রেট, কার্বো, না এরকম করে একটা অসুবিধা হচ্ছে, যাই হোক, কিটা আওয়াজ হচ্ছে। চলো এরকম ভাবে পরে, আজকে পরে যদি এটা ফুল স্ক্রিনে ব্যাপারটা আমি একটু পরে যখন বুঝে যাবো তখন আবার ফুল স্ক্রিনে করবো, ঠিক আছে? কি হচ্ছে এটা? চলো এভাবে পড়িনি, হ্যাঁ। চলো, আচ্ছা, শর্করা দেখো, 1 নম্বর দেখো শর্করা কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে গঠিত হয়, একে জল অঙ্গার বলা হয়। দেখো ইম্পর্টেন্ট, যেহেতু এটি শর্করা, যে কার্বোহাইড্রেট কি কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত, তাই জন্য একে জল অঙ্গার বলা হয়। ইম্পর্টেন্ট দেখো, কাকে জল অঙ্গার বলা হয়? প্রোটিন, ফ্যাট নাকি না কার্বোহাইড্রেটকে? অ্যান্সার তাহলে কি হবে? তোমার হচ্ছে কার্বোহাইড্রেটকে কি বলা হয়? জল অঙ্গার। ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখো কি আছে, শর্করার ফর্মুলা রয়েছে দেখো CmH2O(N)। আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো CmH2O মানে দেখো CmH2O(N), এটা হচ্ছে একটা সাধারণ ফর্মুলা, ঠিক আছে? যে ফর্মুলার এম এর মান ও এন এর মান ভিন্ন হতে পারে, এম এর মান এন এর মান যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, এটা হচ্ছে যে কোনো, এন এর মান যদি 2 হবে, এর মানে দেখো 2 যদি হয়, 2 এর মান H2O, ব্র্যাকেটের বাইরে কি হবে, 3 নিতে পারো। এরকম ভাবে তোমাকে মানগুলো তুমি কি পাচ্ছ, সি এর মান, এম এর মান তুমি কিন্তু পাচ্ছ, ঠিক আছে?
নেক্সট যেখানটায় কি আছে দেখো, দেখো এম এর মান ও এন এর মান দেখো ভিন্ন হতে পারে। এন হলো একটা একটা এক্সাম্পল নিয়ে নিয়ে আছে, এন যদি 3 হয় বা তার সম্বন্ধিত যদি কোনো রকমের সংখ্যা হয়, তাহলে এই ফর্মুলায় ফেললে কি হবে, আমি শর্করা বা কার্বোহাইড্রেটের আমি যে বিভিন্ন রকমের সুক্রোজ গ্লুকোজের আমি যে সমীকরণগুলি বা সংকেতগুলি কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে। নেক্সট এইভাবে ভাগ করা যায়, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডে ভাগ করা হয়। নেক্সট শর্করার কার্বন ও হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত হচ্ছে 1:2:1। ইম্পর্টেন্ট। দেখো অনেকবার এই কোশ্চেনটা কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু আসে। একই কোশ্চেন কিন্তু চাকরির পরীক্ষায় আসে যে শর্করার হচ্ছে অনুপাত কি, শর্করার অনুপাত কি। শর্করা দেখো শর্করার অনুপাত কি, কার্বোহাইড্রেট। অ্যান্সার কি হবে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি 1:2:1। অনেক সময় ঘুরিয়ে দেয় জানো, মানে তো অক্সিজেনকে আগে দেবে, হাইড্রোজেনকে পরে দেবে, লাস্টে দেবে দিয়ে। এখানটায় দেখো কার্বন কত 1 কন্ট্রিবিউশন করছে, হাইড্রোজেন 2 কন্ট্রিবিউশন করছে, অক্সিজেন 1 কন্ট্রিবিউশন করছে। তাই কিন্তু পরপর সিকোয়েন্স ঠিকঠাক থাকে, অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তখন আমি তো বইয়ে পড়েছিলাম 1:2:1, কিন্তু পরীক্ষায় সেটা উত্তরের সাথে ম্যাচ হলো, মানে আমি করে এলাম কিন্তু বাট আমাকে যখন অ্যান্সার কি দেখছি ভুল দিচ্ছে। কেন? ওখানে নিশ্চয়ই গুগলি করা আছে, হাইড্রোজেনকে আগে দিয়েছে, কার্বন অক্সিজেনকে পরে পরে দিয়েছে, তাহলে 2:1:1 হবে। ঠিক আছে। জাস্ট এই মানে কোশ্চেনটা ভালো করে দেখে কিন্তু অ্যান্সারটা করবে। শর্করার মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়। এই যে তুমি যে দেখো মনোস্যাকারাইড গুলি কি হবে, বিভিন্ন এই যে গ্লাইকোসাইডিক আলফা আছে, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা কি হবে, এটা যুক্ত হয়ে একটা গ্লুকোজ একটা গ্লুকোজ একটা গ্লুকোজ এরকম গ্লুকোজ করতে করতে অনেক কটা গ্লুকোজ পলিস্যাকারাইড তৈরি হবে। তাহলে এই যে পলিস্যাকারাইড গুলি, যেমন দেখো সেলুলোজ আমি পাচ্ছি, বিভিন্ন রকমের যে স্যাকারাইড গুলি, যে শর্করা কার্বোহাইড্রেট পাচ্ছে, পলিস্যাকারাইড গুলি পাচ্ছে, সেগুলি এর মধ্যে কি যে মনোস্যাকারাইড গুলি কি তৈরি হচ্ছে, প্রত্যেকটার সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে কি আছে, যুক্ত রয়েছে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট এবার এবার দেখো সোর্স অফ দ্য কার্বোহাইড্রেট, আমরা জানবো সোর্স অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সোর্স কি, তাহলে আমরা দেখো কার্বোহাইড্রেট দেখো শর্করা দেখো উদ্ভিদ সোর্স রয়েছে এবং প্রাণীজ সোর্স রয়েছে। প্রাণীজ সোর্সটা একটু ইম্পর্টেন্ট, কারণ উদ্ভিদ সোর্স তো অনেকেই বলতে পারবে, যেমন চাল, গম, ভুট্টা, অন্যান্য দানা শস্য, চিনি, গুড়, মিশ্রি, শাকসবজি, ফল, পেঁপে, কমলালেবু, মিষ্টি ফল, সবকিছুই কিন্তু এইগুলি কিন্তু পড়ছে। যখনই শর্করা বলবো তখন কিন্তু অনেকে বলতে কিন্তু একটুখানি দ্বিধাগ্রস্ত করে যে শর্করা কি হতে পারে অ্যান্সার। শর্করা হতে পারে দেখো answer, পাঠা পাঠা যকৃৎ হবে, পেশি হবে, দুধ হবে। দেখো দুধের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে, ইম্পর্টেন্ট। দুধের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। দেখো পাঠার যকৃৎ, পেশি এবং দুধ হচ্ছে ইম্পর্টেন্ট শর্করার বা কার্বোহাইড্রেটের হচ্ছে উৎস। ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট এইবার আমরা এখানটা যাই প্রকারভেদ। ইম্পর্টেন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু একটু বেশি, প্রবল রয়েছে। কেননা এখান থেকে তোমাকে মনোস্যাকারাইডের নাম বলতে পারে, কিছু ডাইস্যাকারাইডের নাম বলতে পারে, পলিস্যাকারাইডের নাম বলতে পারে, এইগুলি কিন্তু আসতে পারে। দেখো মনোস্যাকারাইড যাকে আমরা কি বলবো, সরল শর্করা। কি হবে, যেটা আর্দ্র বিশ্লেষিত হয়ে সরল যৌগে পরিণত করা যায়, মানে যাকে ভাঙা যায় না, স্বাভাবিকভাবে যাকে ভাঙা যায় না, যাকে আর কিছু পাওয়া যাবে না, যে একটা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে, তাকে মনোস্যাকারাইড বলবো। আর যেমন ফর এক্সাম্পল কোনগুলো আছে দেখো, রাইবোজ, গ্লুকোজ, গ্লাকটোজ, ফ্রুক্টোজ। লেখা দেখো ফ্রুক্টোজ কিন্তু একটা মনোস্যাকারাইড। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, একটা মনোস্যাকারাইড উদাহরণ দিল, দিয়ে ফ্রুক্টোজ দিল, দিয়ে তোমাকে ডাইস্যাকারাইড ট্রাইস্যাকারাইডের তোমাকে এক্সাম্পল দিল। অপশনে কোনটা হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার ফ্রুক্টোজ হবে। তাহলে ক্লিয়ার কনসেপ্ট, বুঝতে পারছো। এই যে এইখানটা করে যে এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে কিন্তু বেশি কোশ্চেন থাকার সম্ভাবনা আছে, এখানে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। নেক্সট এবং কম্পাউন্ড কার্বোহাইড্রেট বা যৌগিক শর্করা এটা কি দেখো, যাদের আর্দ্র বিশ্লেষণ করে কি হবে, সরল, হ্যাঁ, সরল শর্করা বা মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে আমরা বলবো কম্পাউন্ড কার্বোহাইড্রেট। আচ্ছা দেখো মনোস্যাকারাইডকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা কি কার্বনের সংখ্যা অনুযায়ী ভিত্তিতে ভাগ করেছে, একটা দেখো এর যে বিজারণ যে গ্রুপের উপরে ভাগ করা হয়েছে। তাহলে ভালো প্রশ্ন। নেক্সট যদি কার্বন যদি একটা থাকে তাহলে কি হবে অ্যান্সার, ম্যানোজ হবে। দুটো থাকলে ডায়োজ, তিন থাকলে টায়োজ হবে, চার থাকলে টেট্রোস হবে, পাঁচ থাকলে পেন্টোস হবে, সিক্স থাকলে হেক্টোস থাকবে,
আর 7 থাকলে হেপ্টোজ থাকবে, 8 থাকলে অক্টাজ থাকবে। তাহলে এরকম ভাবে উপরে কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে ভাগ করা আছে। আর বিজারণ গ্রুপের মধ্যে কি আছে, একটা অ্যালডোস গ্রুপ রয়েছে। অ্যালডোস গ্রুপ কিরকম হয় তোমরা কেমিস্ট্রিতে পড়েছো তো অবশ্যই, CH4, হ্যাঁ, এটা অ্যালডোস গ্রুপ বলা হয়। আর এটা কি মাঝখানে একটা মানে তোমার আছে মিথাইল গ্রুপগুলি আসতে পারবে, হ্যাঁ। আর কিটো কি হবে, সিও। তাহলে এ দেখো এই যে সিও মানে সিও গ্রুপটা কিন্তু কিটোজ গ্রুপ হয় বা কিটো গ্রুপ হয়। দেখো অ্যালডোজের মধ্যে কি আছে, দেখো গ্লুকোজ গ্ল্যাকটোজ এটা অ্যালডোজের মধ্যে পড়ছে, আর ফ্রুকটোজ কি হচ্ছে কিটোজের মধ্যে পড়ছে। তাহলে আমি মনোস্যাকারাইড গুলি প্রকারভেদ আমি পেয়ে গেলাম। এবার আমরা কম্পাউন্ড কার্বোহাইড্রেটে যাব। একটা দেখো অলিগোস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কি দেখো, যেটা 2 থেকে 9 এর মধ্যে 2 থেকে 9টি মনোস্যাকারাইড তৈরি, তাকে আমরা কি বলবো, অলিগোস্যাকারাইড। আর 10 বা 10-এর বেশি হলে তাকে আমরা পলিস্যাকারাইড বলবো। ইম্পর্টেন্ট যেগুলি নামগুলি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। সেলুলোজ, গ্লাইকোজেন এবং টার্চ। অনেক সময় আসে পলিস্যাকারাইডের একটা এক্সাম্পল দেখো, সেলুলোজ, গ্লাইকোজেন এবং টার্চ। হ্যাঁ, টার্চ কিন্তু একটা পলিস্যাকারাইড। এবং দেখো অলিগোস্যাকারাইডকে আবার দেখো দুটো হাতি আমার 4টি পন্থায় ভাগ করেছে দেখো, দ্বিশর্করা, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড আর পেন্টাস্যাকারাইড। ডাইস্যাকারাইডের ইম্পর্টেন্ট, ডাইস্যাকারাইড থেকে কিন্তু কোশ্চেন থাকে। এরপর ডাইস্যাকারাইড কোনগুলি হয়, ল্যাকটোজ হবে, তারপর হচ্ছে সুক্রোজ হবে, মল্টোজ হবে। ডাইস্যাকারাইড কোনগুলি হবে, ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ। এবং ট্রাইস্যাকারাইড কোনগুলি হবে, দেখো র্যাফিনোজ ইম্পর্টেন্ট আছে। র্যাফিনোজটা নামটা মনে রাখো, র্যাফিনোজ থেকে কিন্তু কোশ্চেন থাকে। র্যাফিনোজ, মল্টোটায়োজ এগুলি হচ্ছে ট্রাইস্যাকারাইড। আর টেট্রাস্যাকারাইড কি হচ্ছে, দেখো স্ট্যাকিওজ কিন্তু টেট্রাস্যাকারাইড। আর ভার্বাস কোষ হচ্ছে পেন্টাস্যাকারাইড, VBI। নেটের পরীক্ষায় কোশ্চেন ছিল যে ভার্বাস, ইজি কোশ্চেন, নিটেরও অনেক সময় ওই কোশ্চেনটা আসা, যে ভার্বাস কোষ হচ্ছে একটা পেন্টাস্যাকারাইড, ইম্পর্টেন্ট। তাহলে এই স্লাইডটা কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বেশি। নেক্সট। এবং দেখো আমাদের শরীরে, প্রাপ্তবয়স্ক শরীরে কার্বোহাইড্রেট কতটা প্রয়োজন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন দেখো 400 গ্রাম কার্বোহাইড্রেট চাহিদা কিন্তু প্রয়োজন। দেখো এই চাহিদা থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন থাকে যে মানুষের শরীরে কতখানি কার্বোহাইড্রেট প্রয়োজন। ওকে, নেক্সট। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট তথ্যে যাব, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি। এখান থেকে একটা VBI, যে এখানটায় আমরা কার্বোহাইড্রেটকে টেস্ট করা হয়। হ্যাঁ, দেখো অনেক সময় ফরেনসিক লেভেল যায় না, যে লোকটি কি খেয়ে মারা গেল, হ্যাঁ, কি খেয়েছিল মানে মরে যাওয়ার আগে যখন আমাদের পোস্টমর্টেম হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার নাকি ফ্যাট জাতীয় খাবার না প্রোটিন জাতীয় খাবার, এগুলি কিন্তু আমরা এই যে পরীক্ষার মাধ্যমে কিন্তু করতে পারে। পরীক্ষাগুলি কিন্তু পরীক্ষায় আসে। 1 মিনিট আমি আসছি, একটু জল খেয়ে আসি, জল খেয়েও আসি নিয়েও আসি, তারপর এটা পড়াচ্ছে।
হ্যাঁ, চলো, কি বললাম এখানটা, কি বললাম যে ফরেনসিক ল্যাবেতে যে পোস্টমর্টমের সময় কিন্তু এরকম টাইপের টেস্টগুলি করানো হয়, যে তিনি কি মরার আগে কি ধরনের খাদ্য তিনি কিন্তু সেবন করেছে বা গ্রহণ করেছে। তাহলে দেখো, কার্বোহাইড্রেট টেস্ট করার জন্য যে চারটি পদ্ধতি বা চারটি যে পরীক্ষা, সেগুলি দেখো আমি মানে পড়াবো, যেগুলি কালার চেঞ্জ, হ্যাঁ, কালার কি ধরনের চেঞ্জ হয় এর উপরে ভিত্তি করে কিন্তু কোশ্চেন থাকে। দেখো, আমি প্রথমে আসি আয়োডিন। আয়োডিন টেস্ট করা হয় এই ধরনের পলিস্যাকারাইড উপস্থিতি। একে আয়োডিন টেস্ট করলে কি হবে, তুমি কিভাবে পলিস্যাকারাইডের উপস্থিতি জানতে পারবে। এবং শেষ যখন এই আয়োডিন টেস্ট করা হয়, যখন কি হবে, স্বেচ্ছা, দেখো স্বেচ্ছার দ্রবণে আয়োডিন, মানে স্বেচ্ছা মানে কি, কার্বোহাইড্রেট দ্রবণে আয়োডিনকে তুমি যদি ফেলে দাও 1 ফোঁটা 2 ফোঁটা করে, তাহলে দেখা যাবে যে গাঢ় নীল, হ্যাঁ ইম্পর্টেন্ট, দেখো গাঢ় নীল, গাঢ় নীল বর্ণে ধারণ করবে। ওটা কিরকম রং হবে, গাঢ় নীল বর্ণে ধারণ করবে। এ থেকে বুঝতে পারবো যে ওই যে ওই টেস্ট টিউবে বা ওই যে ওই বিকারটার ভিতরে মানে তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মিশ্রিত রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো, কালারটা খুব ইম্পর্টেন্ট, গাঢ় নীল, গাঢ় নীল। এবং দেখো তারপরে দেখো বেনেডিক্স, দেখো বেনেডিক্স টেস্ট, এটা এটা একটা ইম্পর্টেন্ট। দেখো বিজারণধর্মী শনাক্ত শর্করা শনাক্ত করতে এটি দেখো প্রত্যেকটার পার্থক্য আছে। দেখো এটা শ্বেতসার জাতীয় দ্রবণকে বা পলিস্যাকারাইড জাতীয় খাবারকে ইজিলি আইডেন্টিফাই করে। এবার এটাকে দেখো বিজারণধর্মীকে কাজে লাগিয়ে শর্করাকে শনাক্ত করা হয়। এই পরীক্ষার দ্রবণের সাথে বেনেডিক বিকারক মিশিয়ে দ্রবণটিকে উত্তপ্ত, মানে একটু গরম হিট করলে দ্রবণটি কিরকম রং হবে, লাল ইটের রঙের অধক্ষেপ পড়ে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো, বা এই ধরনের পরীক্ষাকে আমরা বলবো বেনেডিক্স পরীক্ষা। তাহলে লাল ইটের ইটের রং হবে বেনেডিক্স পরীক্ষা, গাঢ় নীল বর্ণের হবে আয়োডিন পরীক্ষা। ক্লিয়ার কনসেপ্ট? আশা করি অসুবিধা নেই। নেক্সট, এবার আসবো দেখো আমরা ফেলিং পরীক্ষা। ফেলিং পরীক্ষা কি, দেখো মনোস্যাকারাইড, দেখো এখানে দেখো মনোস্যাকারাইড, ঠিক আছে, মনোস্যাকারাইড বলে, তো একটা মনোস্যাকারাইড নাম কি, হ্যাঁ অবশ্যই বলতে পারো একটা মনোস্যাকারাইড নাম কি, গ্লুকোজ, তাই না, গ্লুকোজ। গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো কিন্তু একটা মনোস্যাকারাইডের এক্সাম্পল। তাহলে দেখো মনোস্যাকারাইড দমনে ফিলিং এর বিকারক মিশ্রিত করে উত্তপ্ত করলে কি হবে, লাল বা হলুদ বর্ণের কি হবে, অধক্ষেপ পড়ে। এবং দেখো লাস্ট দেখো বারফয়েড পরীক্ষা। বারফয়েড পরীক্ষায় কি হবে, দেখো এটাও দেখো বিজারণধর্মীকে কাজে লাগিয়ে মনোস্যাকারাইড উপস্থিতিকে শনাক্ত করা হয়। এবং এই বারফয়েড বিক্রিয়ক একটুখানি ফোটালে কি হবে, লাল দানাদার অধক্ষেপ পড়ে। এই ধরনের পরীক্ষাকে আমরা বলবো বারফয়েড পরীক্ষা। তাহলে আশা করি বুঝতে পারছো বারফয়েড পরীক্ষা, কোনো রকম অসুবিধা নেই। ইম্পর্টেন্ট, সব দুটোই ইম্পর্টেন্ট, এই দুটো আর এই উপরে দুটো। অডিও ভিডিও সব তো ক্লিয়ার, আওয়াজ যাচ্ছে সবার কাজ। আচ্ছা, হুম ঠিক আছে সবাই, আশা করি। আচ্ছা নেক্সট, এটা পেলাম আমরা, এটা পরে। এবং এবার দেখো আমরা আসবো কার্বোহাইড্রেটের হচ্ছে ক্যালোরিফিলিক ভ্যালু। কার্বোহাইড্রেটের ক্যালোরিফিলিক ভ্যালু, দেখো কার্বোহাইড্রেটের ক্যালোরিফিলিক ভ্যালু কত, 4.1 ক্যালোরি পার গ্রাম। ইম্পর্টেন্ট আসে, অনেক চাকরির পরীক্ষা আসা কোশ্চেন, সব থেকে রেলের পরীক্ষা বেশি কোশ্চেন আসে এর থেকে কোশ্চেন। কার্বোহাইড্রেটের ক্যালোরিফিলিক, আচ্ছা কার্বোহাইড্রেটের ক্যালোরিফিলিক ভ্যালু কত, 4.1 ক্যালোরি পার গ্রাম।
ইম্পর্টেন্ট। নেক্সট, এবং দেখো কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলা হয়, ভিভিআই কোশ্চেন। কাকে প্রোটিন বাচক খাদ্য বলা হয়? অ্যান্সার কি? কার্বোহাইড্রেটকে বলা হয়। কারণ প্রাণীজ প্রোটিন না খেয়ে শুধুমাত্র শ্বেতসার জাতীয় খাবার গ্রহণ করলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে খেয়ে মানুষ অনেকদিন সুস্থ শরীরে বেঁচে থাকে। এবং তাই শেষে তাই আচ্ছা, এখানটা করে এইখানটা এই জন্য কার্বো, এই লাইনটা হচ্ছে একটুখানি একটু মুছে দিয়ে এখানটা করে অন্য কিছু ছিল, এখানটা করে আমি দাঁড়াও, এখানটা করে লেখাটা হবে একটু অন্য কিছু। 1 মিনিট দাঁড়াও, 2 সেকেন্ড। এখানটা হবে শেষ স্যার, ঠিক আছে? এখানটা হবে কি হবে বলো, শেষ স্যার হবে বা শর্করা, ঠিক আছে? না, তাই এই জন্য কি হয়, শর্করাকে বলা হয় যে হচ্ছে প্রোটিন বাচক খাদ্য। তাহলে প্রোটিন বাচক খাদ্য কেন বলা হয়? আশা করি যে বুঝতে পারলে। ইম্পর্টেন্ট। নেক্সট, এবং দেখো এবারে আমরা জানবো যে কার্বোহাইড্রেট গ্রহণ করলে যে আমাদের শরীরের যে কি কি উপকারিতা হয় সেটা আমরা কিন্তু জেনে গেছি। কার্বোহাইড্রেট গ্রহণ করলে শরীরে কতখানি উপকারিতা হয় সেটা আমরা শিখে গেছি বা জেনে গেছি। এইবার আমরা জানবো যে কার্বোহাইড্রেটের অভাবে কি কি রোগ হয়। আমরা যদি কার্বোহাইড্রেট যদি গ্রহণ না করি তাহলে শরীরের কি কি প্রবলেম হবে। তো ইম্পর্টেন্ট, এটাও তো একটা ইম্পর্টেন্ট নাকি, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। দেখো, প্রথম দেখো রোগটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া জিনিসটা কি, দেখো কার্বোহাইড্রেটের অভাবে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক থেকে অনেকটাই কমে যায়। যে একটা নর্মাল যে রক্তের যে ব্যালেন্স থাকে বা নর্মাল যে ভ্যালু থাকে তার থেকে প্রচুর কমে যায়। অনেক দিন ধরে এই অবস্থা থাকলে মস্তিষ্কের কি হবে, কোষগুলি ক্ষতি সাধন হবে বা ক্ষতিগ্রস্ত হবে। ওকে, এই ধরনের রোগকে আমরা কি বলবো, হাইপোগ্লাইসেমিয়া। এতে তোমার কি কি সমস্যা হবে দেখো। এক হবে তোমার ঘুম ঘুম ভাব পাবে, শরীরে অটোমেটিক তোমার শরীরে কি হবে যে হচ্ছে ঘাম ঘাম হচ্ছে ঘাম ঝরবে, কিছু উদাসীনতা ফিলিং হবে, মাথা ঘুরবে, তারপরে ইরিটেবল ফিলিং হবে, রাগ রাগ, এবং মনে হবে যে প্রচুর খিদে পেয়েছে। এরকম টাইপের সমস্যাগুলি কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়াতে কিন্তু সমস্যাগুলি হয়। নেক্সট, আর একটা দেখো ইম্পর্টেন্ট, কিটোসিস রোগটা হয় কার্বোহাইড্রেটের অভাবে। ফলে চর্বি জাতীয় খাবারের জারণ সম্পূর্ণ হয় না, ফলে কিটোন বডি তৈরি হয়, এবং কিটোন বডি তৈরি হলে কি হবে, কিটোসিস রোগ হয়। ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, এবং কার্বোহাইড্রেট কম হলে আমরা জানলাম, কার্বোহাইড্রেট যদি বেশি হয়, যদি বেশি রকমের যদি গ্রহণ করি বা অধিক গ্রহণ করলে কি কি প্রবলেমগুলি হয়, চলো এটাও একটু দেখে নিই আমরা। হাইপারগ্লাইসেমিয়া একটা ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসেমিয়া আমরা জানলাম, হাইপো মানে কম আর হাইপার মানে বেশি, এটা টার্ম, ঠিক আছে, আমাদের লাইফ সায়েন্সের টার্ম। বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, একে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। কি কি সমস্যা হবে দেখো, মানে তোমার মানে তৃষ্ণার্ত বাড়বে, হ্যাঁ, তোমার চোখে আবছা আবছা দেখাবে, শরীরটা অসুস্থকর করবে, তাই না? তারপরে তুমি হচ্ছে ঘন ঘন তুমি হচ্ছে বাথরুমে যাবে, শরীরের মধ্যে ক্লান্তি সৃষ্টি হবে। এইগুলি কিন্তু হাইপার গ্লাইসেমিয়াতে কিন্তু প্রবলেমগুলি হয়। নেক্সট, এবং বেশি খাবার ফলে কি হবে, আমাদের হার্টের প্রবলেম হতে পারে। বেশি খাবার খেলে রক্তে দেখো ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যায়, ফলে অনেকক্ষণ ধরে হৃদরোগ, হ্যাঁ, মানে হার্ট অ্যাটাকের সমস্যা কিন্তু আসতে পারে। দেখো বেশি খেলেও সমস্যা, কম খেলেও সমস্যা। এবার আমরা জানবো যে কার্বোহাইড্রেটের ক্যালোরোফিলিক, এবার দেখো কিছু কোশ্চেন আমি তৈরি করেছি তোমার জন্য, কোশ্চেনগুলি আমরা করিয়ে দিই নাকি একবারে। কার্বোহাইড্রেট ক্যালোরিফিলিক ভ্যালু কত, 4.2, 9.2, 4.1 নাকি 6.3? ঠিক আছে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। ওকে, আনসার কি হবে বলো, 4.1, তাই তো? নেক্সট কোশ্চেন দেখো,
এবার দেখো, বেনেডিক্ট দ্রবণে কার্বোহাইড্রেটকে উত্তপ্ত করলে, বেনেডিক্ট দ্রবণে কার্বোহাইড্রেটের উত্তপ্ত করলে কি রঙের অধক্ষেপ পড়ে? তোমার এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে পরীক্ষায়। বেনেডিক্ট দ্রবণে কার্বোহাইড্রেটকে উত্তপ্ত করলে কি ধরনের হবে? তো অ্যান্সার কি, লাল না নীল? অ্যান্সার কি লাল না নীল? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কি হবে, লাল হবে। চলো দেখে নাও, আবার দেখে নাও, দেখে নাও। আমি বললাম এখান থেকে কোশ্চেন থাকে, দেখো আয়োডিন দ্রবণে কি আছে, দেখো গাঢ় নীল বর্ণের হয়। বেনেডিক্ট দ্রবণে কি হয়, দেখো লাল ইটের মতন রং হয়। ঠিক আছে, নেক্সট। ফেলিং দ্রবণে কি হয়, লাল ও হলুদ অধক্ষেপ হয়। আর বারফেট দ্রবণে কি হয়, দেখো ওটা লাল দানাদার অধক্ষেপ হয়। তাহলে বুঝতে পারছো, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, চলো। নিচের একটি পলিস্যাকারাইডের নাম বলো। ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা নিচের একটা পলিস্যাকারাইডের একটা নাম বলো। রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ। অ্যান্সার কি হবে, টার্চ হবে, তাই না? ঠিক। এরপরে চলে আসো। নিচের কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়? দেখো পরীক্ষায় এসে বললাম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট না ভিটামিন, কোনটা হবে অ্যান্সার? রাইট অ্যান্সার অবশ্যই কার্বোহাইড্রেট, তোমাকে এইমাত্র বুঝে পড়ানো হলো। নেক্সট কোশ্চেন। আহা 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 আহা, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তোমাকে অনুপাত থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে। দেখো, অনুপাত থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে। দেখো, শর্করার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? 1:2:1, 1:2:3, 6:4:3, 2:3:5, কোনটা হবে অ্যান্সার? অপশন এ হবে 1:2:1। আচ্ছা, তাহলে ক্লিয়ার। তাহলে আজকে, তাহলে আমি দেখো তোমাদের কার্বোহাইড্রেট প্রথম আমি কিন্তু এটা শেষ করে, মানে প্রথম যেটা প্রকার ভেদটা, যে প্রথম কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সম্পূর্ণ এ টু জেড আমি কভার করে দিলাম। অবশ্যই ভালো লাগলে অবশ্যই জানিও। এবং হচ্ছে এই পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবে গ্রুপের মধ্যে। ওকে, পিডিএফটা ভালো করে পড়াশোনা করে নাও। এবং এই পিডিএফ এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, একদম শিওর আমি, এই পিডিএফ থেকে তোমার কোশ্চেন আসবে, পিডিএফ এর বাইরে কোশ্চেন আশা করি আসবে না। হ্যাঁ, সম্পূর্ণ পিডিএফ এর মধ্যে আছে কার্বোহাইড্রেট রিলেটেড যতগুলি কোশ্চেন হতে পারে সেগুলি, যে থিওরিটিক্যালি সব কিছু এর মধ্যে রয়েছে, এর বাইরে কোশ্চেন হয়ও না, আর হচ্ছে আসবেও না। তোমার বায়োমেট্রিকের কোশ্চেন এর মধ্যে থাকবে। এবং তোমার এছাড়াও কি হবে, তোমার চাকরি সংক্রান্ত যে পরীক্ষাগুলো তুমি করছো, সে পড়ছো, সেইগুলি পরীক্ষাগুলি কিন্তু এখান থেকে কোশ্চেন থাকে। তাহলে এইগুলি কিন্তু লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকে, জীবন বিজ্ঞান আহ, এই চ্যাপ্টার থেকে। তাহলে সেগুলো কিন্তু পরীক্ষাগুলি কিন্তু তোমার হয়ে যাবে। তো আশা করি অবশ্যই তোমার ক্লাসটা ভালো লেগেছে। তাহলে আজকে এখানটায়, নেক্সট ক্লাস আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? টাটা। আচ্ছা, কি হলো? আইডি সেভ করে দিচ্ছি, কাজই করে না। কি সমস্যা? এক মিনিট দাঁড়া। ঠিক আছে, ওকে।